স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশে ক্রমাগত বেড়ে চলা সড়ক দুর্ঘটনার দায় কার, এই প্রশ্নের উত্তর নিয়ে চলছে জোর বিতর্ক। সাধারণ মানুষ দুষছে পরিবহন শ্রমিকদের অদক্ষতাকে, অন্যদিকে পরিবহন শ্রমিকদের দুর্ঘটনার দায় কেবল তাদের নয়, একথাও বলছেন অনেকে। আর বিশেষজ্ঞরা মনে করেন অদক্ষ শ্রমিক, ফিটনেসহীন যানবাহন, অপরিকল্পিত রাস্তা এবং ক্ষেত্র বিশেষে যাত্রীদের অসচেতনতার কারণেই ঘটছে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনা ছাড়াও পরিবহন খাতের শ্রমিক মালিকদের স্বেচ্ছাচারিতা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। সাধারণ যাত্রীরা অনেক সময় হয়ে পড়ছেন অসহায়। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। পরিবহন খাত নিয়ে এত অভিযোগের কারণ কি? এই খাতের উন্নয়নে কি কৌশল নিতে পারে সরকার? মোটরযান আইন বিষয়ে কতটুকু ধারণা রাখেন শ্রমিক ও যাত্রীরা? যাত্রীদের অধিকার কতটুকু মেনে চলেন মালিক শ্রমিকেরা? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে পারবেন SMS এর মাধ্যমে। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নাম্বারে। এছাড়া ইমেল, ফেসবুক এবং টুইটারেও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিশিষ্ট শ্রমিক নেতা এবং নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান, আছেন আরেকজন বিশিষ্ট শ্রমিক নেতা এবং সিপিপির সভাপতি জনাব মঞ্জুরুল হাসান খান এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুর আলম মঞ্জু, রাজশাহী থেকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুর রহমান পিটার এবং স্বাগত আপনাদেরও। অতিথির সাথে কথা বলার আগে রাজধানীর পরিবহন খাত নিয়ে, খাতের নৈরাজ্য, যাত্রী দুর্ভোগ নিয়ে দেখে নেব আরেকটি প্রতিবেদন। দিনের ব্যস্ত সময়ে বাসের জন্য অপেক্ষা এসব যাত্রী। সময় মতো বাস আসেনি, তাই কখন গন্তব্যে পৌঁছে যাবে তা নিয়ে চিন্তিত সবাই। প্রায় 1.5 ঘন্টা আগে এখানে এসে দাঁড়ায় আছে। এই 1.5 ঘন্টার ভিতরে যে বিআরটিসি মাঝে মাঝে আসছে, আর বেলাল পরিবহন আছে উত্তরাতে, আর 3 নম্বর আছে লোকাল বাস, এর কোনো বাসেই ওঠা সম্ভব। প্রায় 45 মিনিট যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। গাড়ি যাচ্ছে, অ্যাভেলেবেল গাড়ি আছে, কিন্তু যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, একটা গাড়ি যদি আসে তার পিছনে শত শত প্যাসেঞ্জার গাড়ি ওঠার জন্য দৌড় দেয়। যাত্রীদের অভিযোগ, চালক মালিকদের স্বেচ্ছাচারিতায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটা গাড়িও শৃঙ্খলাভাবে যায় না। যে সমস্ত গাড়িগুলি আপনার ডাইরেক্ট যায় সেগুলোতে যায়, কিন্তু লোকাল যেগুলি যায় সেগুলো আপনার প্রত্যেকটা গাড়ি আপনার ডাইরেক্ট করে মিরপুর থেকে চলে যায়। যুক্তি যেন শেষ নয় চালকেরও। লোকালটা সিটিং হচ্ছে অফিস টাইমে, ওনাদের দেখা যাচ্ছে যে উনি গেটে দাঁড়া থাকে, ওনাদের যতই পিছিয়ে যেতে বলি ওনারা পিছিয়ে যায় না। আর উনি 3 টাকার ভাড়া, অনেক সময় দেখা যাচ্ছে 1 টাকা দিয়ে নেমে যাচ্ছে। কেন? ওই যে আপনার তাড়াহুড়া। এখন কন্ডাক্টর আপনার ব্যালেন্স পাচ্ছে না, আর প্যাসেঞ্জার ওই হিসাবে মনে করেন যে সুযোগ খুঁজে নিচ্ছে। এই চালক যখন সিটিং হিসেবে যাত্রী তুলছিলেন, তখন একই কোম্পানির আরেকটি গাড়ি লোকাল যাত্রী তুলছিল। বাস মালিকদের সংগঠনের অভিযোগ, এর সাথে জড়িত আছে রাজনীতি। কোটা থাকা সত্ত্বেও রুট পারমিট পাচ্ছে না, আর অনেকের প্রয়োজনবিহীন অনেক 2-1টা কোম্পানিকে দেখা যাচ্ছে প্রচুর রুট পারমিট দেওয়া হয়েছে, কিন্তু গাড়ি সেই পরিমাণ তাদের কাছে নাই। আর গাড়ির রুট পারমিট ইচ্ছা করেও অনেক দেখা যায় অনেক রুটের রুট আটকে রাখছে। নগর পরিবহনের শৃঙ্খলা না থাকার কথা স্বীকার করলেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালকও। স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের এখানে বাস সিস্টেম সেরকম ডিসিপ্লিন গড়ে ওঠেনি। আমরা এটাকে একটা সিস্টেমে আনার জন্য ইতিমধ্যেই বিশ্বব্যাংকের সহায়তায় একটা স্টাডি শুরু করেছি। সেই স্টাডি ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজাহান খান সাহেবের কাছে জানতে চাইবো, যদি পরিবহন খাত, আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, যদি একটু পরীক্ষার মডেলে প্রশ্ন করি, যে পরিবহন খাত যদি হয় একটি পরীক্ষার বিষয়, তাহলে এই গত 2 বছরে, 3 বছরে, 5 বছরে বা 10 বছরে আপনি শ্রমিকদের কত নাম্বার দিবেন? পরিবহন শ্রমিকদের, পরিবহন খাতে নৈরাজ্য বা পরিবহন খাত ভালো চলছে বা এইটা যদি হয় হচ্ছে পরীক্ষার বিষয়, পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা কিরকম করছে? তো আপনার আগে লিখতে হবে যে কি পজিশন, কি লিখছে সে, কি বলছে। মানে আমি যেটা তাদের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্সের আমি যেটা বলতে চাই, নাম্বার দেওয়া প্রশ্ন না। প্রশ্নটা হলো যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে সরকার কি করছে, বিগত সরকার কি করেছে, আমরা কি করছি, মালিকরা কি করছে, শ্রমিকরা কি করছে, কার কতটুকু দায়িত্ব আছে, সে দায়িত্বটা কিভাবে আমরা পালন করছি, সেটা কিন্তু আজকে নির্ধারণের বিষয়। আপনি যদি বলেন যে পরিবহন পরিচালনার ক্ষেত্রে যে কিছু নৈরাজ্যের প্রশ্ন দেখা দিয়েছে, সেখানে আপনার দুর্ঘটনার বিষয়টা আছে, সেখানে এই সমস্ত কারণে যে
আমি আমি যে কারণে আপনার কিছুদিন আগে আপনি যে কথাটা বলেছেন যে মানে আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছিলাম, আলোচনার সমালোচনার মুখোমুখি হয়েছিলাম। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কি শুধু ড্রাইভারের কারণে ঘটে? এইটা যদি কেউ বলে আমি তার সঙ্গে দ্বিমত করতে চাই। এই কারণে শুধু ড্রাইভারের কারণেই কোনো দুর্ঘটনা ঘটে না। তবে ড্রাইভারও কিন্তু দুর্ঘটনার কারণ মুক্ত এ কথা আমি বলবো না, সেও একটা কারণ হতে পারে। যেমন ওভারলোডিং, তারপরে আপনার ওভার স্পিডিং যদি সে করে, ওভারটেকিং যদি সে মানে যত্রতত্র করে, ঝুঁকি নিয়ে গাড়ি চালানো, এটা হতে পারে। সে ওই মোবাইল দিয়ে গাড়ি চালাচ্ছে, সেটা হতে পারে। নানা কারণে এটার উপর আমারটা লেখা আছে। আমি আপনি এই সংক্ষিপ্ত সময় এটা বিস্তারিত আলোচনা কিভাবে করবেন আমি জানি না। তবে আমি মনে করি চালকদের পাশাপাশি আপনি একজন মালিক, সে মালিক যদি গাড়িটাকে ফিটনেসবিহীন ভাবে চালায়, সে গাড়িটাকে ঠিকঠাক করে দিল না, যন্ত্রপাতি ঠিক নাই, টায়ার ঠিক নাই, সামনের টায়ার পুরানো টায়ার বাস্ট হয়ে সেটা পড়ে গেল, খালের মধ্যে পড়ে মানুষ মারা গেল, দোষ হয়ে গেল আপনার রাস্তার উপরে গরু ছাগল চললো, সেখানে তাদেরকে বাঁচাতে গিয়ে ওই যে নসিমন করিমন ভুটভুটি অবৈধ গাড়ি এখন রাস্তার উপরে চলে, সেগুলোর কারণে যদি দুর্ঘটনা ঘটে, দোষ হয়ে গেল ট্রাক বা বাসের ড্রাইভারের। কিন্তু ওই যে ড্রাইভার আপনার নসিমন করিমন চালাচ্ছে, সে যে গাড়ির সামনে কোনো সিগন্যালও মানলো না, কিছু করলো না, হঠাৎ করে মানে আপনার ফিডার রোড দিয়ে রাস্তার উপর উঠে গেল। একজন মোটরসাইকেল ধারী, আজকাল ইদানিং মোটরসাইকেলও কিন্তু যাত্রী পরিবহনের একটা ব্যবসা হয়ে গেছে, এবং তাদেরকে যদি আপনি ওই রাস্তায় ফিডার রোড দিয়ে হঠাৎ করে উঠে গেল, আপনি 100 মাইল বা 100 কিলোমিটার স্পিডের বা 60-70 কিলোমিটার স্পিডের একটা গাড়ি কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, সেটাও কিন্তু আপনার একটা বিষয়। যাত্রীদের কারণে তো দুর্ঘটনা ঘটতে পারে, পথচারীর কারণে দুর্ঘটনা ঘটতে পারে। পথচারী আজকে মোবাইল ফোন নিয়ে যদি আপনি রাস্তার মাঝখান দিয়ে বাড়ির খবর টবর নিতে নিতে আপনি রাস্তার মাঝখানে হাঁটা শুরু করলেন, সেটার কারণে যদি দুর্ঘটনা ঘটে, তাও কিন্তু ড্রাইভারকে দায়ী করা হয়। আমি আসলে স্পেসিফিক প্রশ্নটা করছিলাম যে দুর্ঘটনা আসলে অনেক কারণেই ঘটতে পারে। দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে বা পরিবহন খাতে যে নৈরাজ্য বা অভিযোগের কথা উঠছে, সেটা সেই ক্ষেত্রে আমাদের পরিবহন শ্রমিকদের পারফরমেন্সটা সেই জায়গাটাই আসতেছি। তাহলে এই যে বিষয়গুলো আমি এতক্ষণ বললাম, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, যেই ফেডারেশনের নেতৃত্বে মঞ্জু ভাইও ছিলেন, এখন তিনি কমিউনিস্ট পার্টির সভাপতি, আমিও 40 বছর যাবত এই ফেডারেশনের সঙ্গে যুক্ত। মঞ্জু ভাই আমি একসঙ্গে অনেক আন্দোলনও করছি, তাও মার্শালের মধ্যে আন্দোলন করছি। তো সেখানে ড্রাইভার বা শ্রমিক এদেরকে আপনি যদি প্রশিক্ষণের কথাটা বলেন, সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা কিন্তু বিগত বহু সরকারের সময় আন্দোলন করেছি, কি কি কাজগুলো করতে হবে। আপনার বিআরটিএ যে সংস্থা আজকে এই পরিবহন সেক্টর দেখছে, সেটা কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের 3 দফা আন্দোলনের ফসল। সেই বিআরটিএর ম্যান পাওয়ার, যেই ম্যান পাওয়ার সমস্ত কিছু দেখবে, সেখানে ম্যান পাওয়ার আমরা তখন করছিলাম 573 জন 87 সালে। সেই ম্যান পাওয়ার আপনি 573 জন এখনো নিতে পারেন না, এই সরকারও পুরোপুরি আমরা নিতে পারি না। আমরা 83 জন নিয়োগ দেওয়ার পরেও 212 জন আগে এখন পর্যন্ত শূন্য আছে। তারপরে আমরা আরো নতুন অর্গানাইজেশন করেছি 350 জনের। একটা জেলায়, নতুন একটা জেলায় একজন এডি নাই, 3টা জেলা মিলেও কিন্তু একজন ইন্সপেক্টর, ওই মোটর ভেহিকেল ইন্সপেক্টর, সে কিন্তু এই গাড়ি ফিটনেস দিচ্ছে। এত গাড়ি ফিটনেস করার মতো জায়গাও নাই, সুতরাং সে কিন্তু ঘরে বসেই কিন্তু অনেক সময় ফিটনেস দিয়ে দিচ্ছে। এই যে আজকে যে লজিস্টিক সাপোর্ট যেগুলো দরকার, যে আমরা যে মানে এর জন্য যে ডেভেলপমেন্টটা আমাদের পরিবহন সেক্টরের ফিটনেস, লাইসেন্সটা দেওয়ার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আছে প্রাইভেট সেক্টর আর সরকার মিলা 65টা আছে আমাদের আপনার ট্রেনিং সেন্টার। সব জেলায় ট্রেনিং সেন্টার নাই। আপনি কোত্থেকে এই সমস্ত ড্রাইভারদেরকে ট্রেনিং দেবেন? গাড়ি ধুয়ে মুছে কিন্তু আস্তে আস্তে এরা কিন্তু শিক্ষিত, ওই গাড়ি চালানো শিখেছে। গাড়ি ধুয়ে মুছে শিখতে শিখতে রাস্তায় না, তারা রাস্তায় এসেছে না, মানে শিখার আগে কি রাস্তায়, না শিখার পরে রাস্তায়? আগে শিখতে শিখতে শিখার পর্যায়ে কি তারা রাস্তায় নেমেছে? অনেক ক্ষেত্রে সেটা হয়েছে, অনেক ক্ষেত্রে সেটাও হয়েছে। এবং সেইখানে অনেক দক্ষ ড্রাইভারও কিন্তু আপনি দেখবেন তাদের কিন্তু অরিজিনাল লাইসেন্স নাই। কেন লাইসেন্স দিতে পারছে সেটা আমরা। সুতরাং এই যে সমস্যাগুলো, এই সমস্যার কারণে আজকে পরিবহন সেক্টরে যে সমস্যা সৃষ্টি হয়েছে দিনে দিনে, এইটা কিন্তু আমরা পরিহার করার জন্য যেমন
1939 সালের যে মোটর ভেহিকেল অ্যাক্ট, আমরা কিন্তু অলরেডি এই ইতিমধ্যে আমরা খসড়া তৈরি করে ফেলেছি। নতুন করে আমরাও রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট নামে আমরা অলরেডি নতুন আইন করে ফেলেছি, এবং সেটা খুব শীঘ্রই আমরা আশা করি এটা আমরা আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো। আমরা একটু মঞ্জুরুল আহসান খান সাহেবের কাছে একটু যাচ্ছি যে এই যে শ্রমিকদের যে শিখতে শিখতে গাড়ি চালানো এই ব্যাপারটি, এবং আমরা দেখেছি যে এই যে পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী আছেন, যদিও সেই ফেডারেশনটির আপনি যে ফেডারেশনের সঙ্গে ছিলেন, একটা দাবি উঠেছিল যে এই ড্রাইভারদেরকে লাইসেন্স এখনই দিয়ে দেওয়া হোক কোনো ধরনের পরীক্ষা ছাড়া। এই আপনি মাথা নাড়ছেন, আপনি দাবি করেন না? কে বলেছেন প্রশিক্ষণ ছাড়া টেস্ট দিয়ে? টেস্টিং বোর্ড আছে, কোন লাইসেন্স টেস্টিং বোর্ডের বাইরে দিয়েছে আমার জানা নাই। যদি কেউ বলে ভুল বলে। এরকম একটি দাবি কি এসেছিল? আপনি অবশ্য মানে আপনি এই জন্যই তো বলছি যে আপনি যে এইটা নিয়ে আলোচনা করবেন, আমি এখনো দেখেছি আমার গাড়ির মধ্যে ফাইল আছে। আচ্ছা, আমি সরকারের সঙ্গে যে চুক্তি ছিল সেটা কি ছিল সেটা এখনো আমি আপনাকে দেখাতে পারবো। সেটা হলো চুক্তিটা ছিল যে তাদেরকে মৌখিক এবং ফিল্ড টেস্ট দিয়ে তাদেরকে সহজ শর্তে মানে হলো যে তারা কিন্তু এসএসসি পাস না, তারা স্কুল পাস না, এই জায়গাটা হলো প্রশ্ন। সুতরাং এই যে পাস না, স্কুলে পড়ে নাই, সেই লোকটাকে যদি টেস্ট দিয়ে আপনি দেখেন সে ভালো গাড়ি চালাইতে পারে, সে সাইন সিগন্যাল চিনতে পারছে, সে ট্রাফিক রুল জানছে, তাইলে আপনি যদি টেস্টিং বোর্ড তাকে ফিট করে আপনি তাকে লাইসেন্স দেবেন না কেন? মানে পরীক্ষাটা হবে হচ্ছে সহজ নিয়মে, স্পেশাল একটা পরীক্ষা হবে, পরীক্ষা বিহীন না, শুধু লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা সহজ করতে বলছি। আচ্ছা, মঞ্জু ভাইয়ের কাছে আসি যে মঞ্জু ভাই আপনি কি একটু বলবেন যে আসলে পরিবহন খাতে যে নৈরাজ্য সেটার কারণ? আমি বলতে চাই আপনার প্রশ্নটাই কিন্তু ত্রুটিপূর্ণ। আপনি বলেছেন যে শ্রমিকরা কত নম্বর পাবে আজকে পরিবহনে যেই পরিস্থিতি, আমি সবার নম্বর, আমি জিনিসটাকে বলতে চাই যে এটা সম্পূর্ণ ত্রুটিটা যদি ফেল করে গোটা পরিবহন সিস্টেমটা ফেল করবে। আমি বলি সেখানে নাম্বার 0 হয়েছে পরিবহন সিস্টেমটা, কারণে এটা হচ্ছে পরিবহন সিস্টেমের একটা পার্ট হচ্ছে সেখানে শ্রমিক আছে, সেখানে মালিক আছে, সেখানে গাড়ি আছে, ত্রুটিপূর্ণ গাড়ি কিনা, সেখানে রাস্তা আছে, সেখানে আপনার ট্রাফিক কন্ট্রোল আছে, ট্রাফিক ম্যানেজমেন্ট আছে, ট্রান্সপোর্ট পলিসি আছে, সেই পলিসিটা ধনিকমুখী না গরিবমুখী সেটার একটা ব্যাপার আছে। সমগ্র বিষয় মিলে কিন্তু আপনার পরিবহন নীতি বা পরিবহন ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি আমরা সেই ব্যবস্থার মধ্যে কার কোন জায়গায় ত্রুটি হচ্ছে সেটা যদি আমরা বের করতে না পারি তাহলে আমরা কোনোদিনই সমস্যার সমাধান করতে পারবো না। এটা আজকে থেকে না, সেই 1958 সনে মার্শাল লর পর থেকেই এই শ্রমিকদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যত দোষ নন্দ ঘোষ, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটাই চোর, গরিব মানুষ তো সমস্ত দোষটা তার উপরে চলে যায় আর কি। আপনার বাড়িতে আপনার ছেলেই হয়তো আপনার বাসা থেকে চুরি করছে, কিন্তু চাকরটার উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। শ্রমিকদের নিশ্চয়ই দোষ থাকতে পারে, এটা তো কেউ বলে না যে শ্রমিকদের কোনো দোষ নেই, কিন্তু যদি আমরা এককভাবে এই শ্রমিকদের উপরে দোষ চাপাতে চাই, পরিবহন ব্যবস্থার অন্য বিষয়গুলি যদি আমরা বিবেচনা না করি তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না, এবং এটাই আমাদের দেশে ঘটেছে। আমরা এটা কোনোদিনই অ্যাড্রেস করতে পারিনি। আপনি দেখেন আমাদের এই শ্রমিকরা তো মধ্যপ্রাচ্যে গাড়ি চালায়, কোন দেশে, আমি তো সেসব দেশে গেছি, কোন দেশে আমাদের বাংলাদেশের ড্রাইভার নিয়ে কোনো দুর্নাম নাই, এবং তারা বাংলাদেশের ড্রাইভার প্রেফার করে এইসব দেশে। তারা চালাচ্ছে, সেখানে তো অ্যাক্সিডেন্ট করে না, সেখানে তো একটা সিস্টেমের মধ্যে সে গাড়ি চালায়। আজকে এখানে যে গাড়িগুলি, যে ত্রুটিপূর্ণ গাড়ি, মডিফাইড গাড়ি, এমন ওল্ড মডেলের গাড়ি যেটা আপনি বিদেশে যে মিউজিয়ামে পাবেন না। তারা জাপান থেকে আসছিল এখানে আমাদের কি এখানে দেখতে আসছিল, আমাদের এখানে তো আমি বলি যে তাদের তো পুরস্কার দেওয়া উচিত যে এই গাড়ি কিভাবে চালাচ্ছে। আজকে ট্রেনেরও তো একই অবস্থা। আমাদের জসিম মন্ডল শ্রমিক নেতা, একসাথে আমরা ট্রেনে চলছিলাম, উনি বলেন এই অবস্থায় ট্রেন যে অ্যাক্সিডেন্ট করে না এটি তো একটা বিস্ময়ের ব্যাপার। তো আমাদের এখানে যে রাস্তাগুলি, তার যে ত্রুটি, আমাদের রাস্তার পরিমাণ কতখানি রাস্তা আছে, সেই রাস্তা একটা শহরে 25% আপনার রোডওয়ে থাকা দরকার, সেই তুলনায় এখন তো আমাদের এটা বোধহয় 7-6 নেমে গেছে, ওনারা ভালো বলতে পারবেন। সেটা একটা বড় সমস্যা। আমাদের এখানে গাড়িগুলি আসে, তার স্পেয়ার পার্টস প্রপারলি আসে না, সেটা মডিফাইড গাড়ি চলছে। এইসবের কারণে তো